মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা। পর্ব সংখ্যা 9। বাইক থেকে ঈশা নেমে দাঁড়ালো। গেটের ভেতর ঢুকে পড়ার আগেই ফিরে দাঁড়ালো রিপের দিকে। রিপের এলোমেলো চুল, এলোমেলো চাহনি দেখে সে বলল, যখন বিয়ে করবে তখন তোমার বউ তোমাকে আরো জাপটে ধরবে। তখন বলিও, এই তুমি আমাকে ওভাবে ছুঁবে না, এভাবে ছুঁবে না। আমি বাইক চালাতে মনোযোগ দিতে পারছি না, এটা ওটা বোন ছুঁয়েছে বলে তোমার যত কাহিনী। মেয়েটি তো বকবক করতে ব্যস্ত, কিন্তু সে কি জানে তার ভেজা মুখের ফোলা চোখে তাকে দেখতে ভারী স্নিগ্ধ লাগছে। আজ একদম অন্যরকম লাগছে। ছেলেটির কাছে তাকে অপূর্ব সুন্দর বলে মনে হচ্ছে। কোনো উত্তর না পেয়ে ঈশা নাক খোলায়, কোমরে হাত দিয়ে বলে, এভাবে কি দেখছো? বিদেশে এতগুলো বছর কি করেছো শুনি? একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারোনি? কেমন ছেলে তুমি? এত সুন্দর একটা ছেলে হয়ে যদি কোনো মেয়ে পটাতেই না পারো, তাহলে তুমি সুন্দর হয়েও ব্যর্থ। ফেলটুস। রিপ আওয়াজ করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, এই যে তুই আমাকে সুন্দর বলছিস, এতেই আমি ধন্য। আর কারো কাছে সুন্দর হওয়া লাগবে না। ঈশা ভেঙচি কাটে, মুখটা বিকৃত করে রিপকে দেখিয়ে চলে যায়। রিপ হাসতে থাকে বাইকে বসে। এই মেয়েটা কি এখনো সেই ছোট্ট ঈশা আছে? সময়ের সাথে সাথে সব বদলেছে। কিশোরী ঈশা আজ যুবতী, কিন্তু তার ধ্যান ধারণাগুলো কেন পাল্টায়নি? সে কেন একটিবার রিপুদার চাওয়া পাওয়াগুলো বুঝে উঠতে পারছে না? কেন এই সুন্দর ছেলেটির প্রেমে পড়তে পারছে না? তার এই বয়সটা তো প্রেমে পড়ার, নাকি এই প্রেম বিষয়ক ব্যাপারগুলো ঈশা বুঝতে চায় না। আজ রিপের নিজের উপর খুব রাগ হয়। খুব রাগ হয় কেন সে ইসুর ভাই হতে গেল। এই রিপুদার রাগটিকে সে ঘৃণা করে। সে তো অন্য কিছু হতে পারত, অপরিচিত কেউ হতে পারত। ইসুর সাথে তার আচমকা এক মন কেমন করা বৃষ্টির দিনে দেখা হতেও পারত। ধীরে ধীরে মন কেমনের অনুভূতি নিয়ে দু চোখ মেলে তাকিয়ে থাকতে পারত। কেমন করা চাহনি নিয়ে বুঝিয়ে দিতে পারত রিপ ঈশাকে কতটা চায়। ঈশা কি তখন লজ্জা পেয়ে মাথা নামিয়ে হাসতো না? কোমরে হাত দিয়ে এটা তো বলতো না যে রিপুদা এভাবে কেন দেখছো? হঠাৎ করে মন কেমনের বৃষ্টিতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে সে কি ছাতায় গিয়ে দিতে পারতো না? ছাতা দেওয়া নেওয়ার ফাঁকে না হয় দেওয়া নেওয়া হতো মন প্রাণ। এমন একটা সুযোগ কেন এলো না রিপের? রিপুদা না হয়ে শুধু রিপ হলে খুব একটা ক্ষতি হতো না। ঈশা নামের মেয়েটির শয়নে স্বপনে একটি বারও কি রিপ নামের ছেলেটি আসে না? একটি বার মেয়েটি কেন ভাবতে চায় না, কেন বুঝতে চায় না সে তার চোখের অপূর্ব সুন্দর ছেলেটিকে তাকে খুব করে চায়, তাকে খুব 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 বেশি ভালোবাসে। তার সমস্ত সৌন্দর্য শুধু ঈশা নামের মেয়েটির জন্য। মেয়েটি আর কিভাবে বললে বুঝবে? কতভাবে বুঝালে বুঝবে? সে কখন বুঝবে? গা কাঁপিয়ে আদির জ্বর এলো। খাবার টেবিলে বসে হাত নাড়াতে পারলো না। রেস্টুরেন্ট থেকে আসা খাবার রায়না গরম করে টেবিলে এনে রাখলো। বলল, আদি এগুলো দি। আদি চুপচাপ এক লোকমা ভাত তুলে মুখে নিয়ে চুপচাপ বসে রইল। এসব খাবার খেতে তার মোটেও ভালো লাগছে না। জ্বর আসার কারণে মেজাজ বিক্ষিপ্ত। বিরক্তি নিয়ে বলল, বাড়িতে রান্না হলে কি হয়, রোজ রোজ এসব আর ভালো লাগছে না। রেহানের জন্য মারাত্মক ক্ষতিকর রেস্টুরেন্টের খাবার। রায়না ভয়ে ভয়ে বলল, বাড়িতে রান্না হয়, কিন্তু মা তো বললো তোকে এসব খাবার না দিতে। তুই নাকি বাসার খাবার খেতে পছন্দ করিস না। আদির আগে গ্লাস আওয়াজ করে রেখে বলল, আমি শুধু বলেছি মিষ্টি জিনিস খাবো না আমি। আই হেট সুইটস। বাকিগুলো তো খাবো। মা কোথায়? আলিয়া নেমে এলো। আদির কপালে হাত লাগালো, বলল, জ্বর তো আরো বেড়েছে আদি, তাড়াতাড়ি মেডিসিন নাও। আদি প্লেট ঠেলে দিল, বলল, আমি এসব বাইরের খাবার আর খাবো না। এমনকি এ বাড়ির কেউ খাবে না। তুমিও খাবে না মা, বাবাও খাবে না। আলিয়া আদির সাথে তাল মিলাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, এখন তো খেয়ে নাও। আদি প্লেট ঠেলে দিল আবারও, বলল, খেতে ইচ্ছে করছে না। আলিয়া ভেবে বলল, আমি খাইয়ে দিই। আদি মাথা নাড়ালো। রায়না আর মিনু দূরে দাঁড়িয়ে আদির বাচ্চামো দেখতে লাগলো। কিছু বছর আগে ও এই বাচ্চার মতো আদিটাকে সামলাতো একটি ছোট্ট মেয়ে ঈশা, যার শাড়ি না চলে হাত পেঁচিয়ে রাখতো আদি, যাতে মিষ্টি কোথাও না পালায়। মিষ্টির হাতের পায়েস খেতে অভ্যস্ত আদি আজ মিষ্টি খাবার ঘৃণা করে। মিষ্টি মিষ্টি করে পুরো ঘর মাথায় করে রাখা আদির দিনে একটি বারো কি সেই নামটি ভুলে উচ্চারণ করে না কেন? মিষ্টি খাইয়ে দেওয়া ছাড়া আদি খেত না, কিন্তু আজকের সেই আদিটা পুরোটাই বিপরীত। সত্যিই কখনোই মিষ্টির ডক্টর নয়, এ কখনোই মিষ্টির ডক্টর হতে পারে না। জ্বরের ঘরে আদির মাথা চক্কর দিয়ে উঠল। আলিয়া ধরে বলল, শরীর কি বেশি খারাপ লাগছে আদি? মেডিসিন নাও তাড়াতাড়ি। আদি হেসে বলল, ডক্টরদের মেডিসিন নিতে হয় না, ডক্টররা কখনোই অসুস্থ হয় না, হলেও তা দেখাতে নেই। আলিয়া চুপ থাকলেন। আদি সোজা উপরে চলে যায়। অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও পড়ে। ফোন বাজে তার অবিরত, ধরতে পারে না সে। ঘুমের দেশে তলিয়ে যায়। ঘড়ির কাঁটার টুংটাং আওয়াজ তার কানে বেজে ওঠে। তখন আলতো করে সে পাশ ফিরে তাকায়। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিতেই দেখতে পায় অনেকগুলো ফোন কলার মেসেজ। সে হাসে। মেয়েটিকে চিন্তায় রেখে সে ঘুমাচ্ছে। মাঝরাতে সে মেয়েটিকে ফোন দিয়ে আর ডিস্টার্ব করতে চাইল না। তার ঘুমও পেল না আর। বারান্দায় চলে এলো সে। চেয়ার পেতে বসলো।
মাথা এলিয়ে রাখলো চেয়ারে, গ্রিলের ফাঁক দিয়ে চোখ রাখলো বহু দূরে। আবছা আবছা চাঁদের আলোয় বকুলতলা দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা হিম বাতাস বইছে বৃষ্টি হওয়ার কারণে। মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে সেই ঠান্ডা বাতাস। বকুল ফুলগুলো চাঁদের আলোয় ঝলমল করছে। সেই বকুল ফুলগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখের সামনে ভেসে ওঠে আঁকাবাঁকা হাতের কিছু লেখা। মন কেমনের রাতে যদি কখনো মনে পড়ে যায় মিষ্টিকে, তাহলে ভেবে নেবেন আপনি মিষ্টিকে ভালোবাসেন। যদি মনে পড়ে যায় মন কেমনের সন্ধ্যায়, তাহলে ভেবে নেবেন আপনি মিষ্টিকে ভালোবাসেন। পৃথিবী এপার ওপার হোক, সব ভেসে যাক, সবাই যা বলার বলুক, মিষ্টিকে কখনো অবিশ্বাস করবেন না ডক্টর। মিষ্টি আপনার ছিল, থাকবে। আপনি জানেন আপনিও মিষ্টিকে ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন যে মিষ্টিকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারতেন না। মিষ্টির একটু রাগ অভিমান আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। আপনি জানেন আপনার গলার পাশে দাগটা কিসের? এটা মিষ্টির পক্ষ থেকে রেখে যাওয়া স্মৃতি। দেখেছেন আপনি, দাগটি মুছে যায়নি তো? আদের হাসি পায়, এই মিষ্টি মেয়েটির সাথে তার কি অন্তরঙ্গ সম্পর্ক ছিল? না হলে এই দাগটি? এত সব প্রশ্নের উত্তর কোথায় পাবে সে? কে দেবে তাকে? মিষ্টি যদি সত্যিই তার ডক্টরকে এতটা ভালোবাসে, তাহলে এত দূরে থাকে কেন? আচ্ছা, ভালোবাসাটাই বা কি? সে কি কাউকে ভালোবাসে? ইমি কি তার ভালোবাসা? ইমিই তো হবে। তারপরও কোথাও একটা কিন্তু কেন থেকে যাচ্ছে। ইমির প্রতি মুগ্ধ সে কেন হয়ে তাকাতে পারছে না? সে তো ইমিকে ভালোবাসে। ইমির চোখে চোখ রেখে কেন সে হারিয়ে যেতে পারে না? ইমিকে তো সে ভালোবাসে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ে আরো একটি কথা। আপনি জানেন ডক্টর, আপনিও মিষ্টিকে ভালোবেসেছিলেন। আদি অবাক হয়, সে মিষ্টিকে ভালোবেসেছে? দুজনকে কি একসাথে কখনো ভালোবাসা যায়? কে সত্যি, কে তার ভালোবাসা, আর কে তার ভালো লাগা? রাত কাটে নির্ঘুম এভাবে চেয়ারে বসে, ওই আকাশের চাঁদ তার সাক্ষী। মিনি ঠোকর দেয় ঈশার নাকের ওপর। ঈশা আওয়াজ করে বলে, মিনি ব্যথা পাচ্ছি। মিনি আবারও ঠোকর দেয়। পরীকে কোলে নিয়ে রিপ বসা সোফায়। আর চোখে দেখছে মিনি আর ঈশার কাণ্ড। মিনি আবার ঈশার গালে ঠোকর দিল। মিনমিন করে বলল, মিষ্টি খাবো। ঈশা শুনল না, বলল, আর না মিনি, কিছুক্ষণ আগেই খেয়েছো, বেশি খেলে পেট খারাপ করবে। মিনি আবারও ঠোকর দিল ঈশার কানে। ঈশা ব্যথা পেল। রিপ পরীর সাথে খেলতে খেলতে বলল, ইস্যু তুই কি পাগল? রেখে দে মিনিকে। ঈশা হাসলো, বলল, তুমি তোমার কাজ করো। ঈশা হাতে করে মিনিকে নিয়ে ছাদে চলে যায়। মুনা এসে বসে পড়ে রিপের পাশে, বলে, দুই ভাইয়ের এত চেপে রাখার অভ্যাস কেন? মিনি ঠোকর দিচ্ছে সেটাও সহ্য করতে পারছিস না, অন্য কেউ ঠোকর দিয়ে দিলে কি করবি তখন? রিপ ঘাড় ঘুরিয়ে তাকালো মুনার দিকে। পরি ডাকলো, রিপ পরীকে সোজা করে তার কোলে বসিয়ে বলল, বাজে কথা বলো কেন? কে ঠোকর দেবে? অত সাহস কার শুনি? মোনা চোখ নামিয়ে হাসে, অনিচ্ছুক সেই হাসি। রিপ নড়ে চড়ে বসে, বলে, আমার তার উপর বিশ্বাস আছে। আমার বিশ্বাসে সে কখনোই আঘাত করবে না। ইস্যুর মতো করে আমি বোধহয় আর কাউকে চোখ বন্ধ করে বিশ্বাসও করতে পারবো না। ও আমার অনেকটা জুড়ে। মিনা মুখ মোচড়ালো, বলল, ছাড় অত ঢং। সারাদিন আমাকে বলে বেড়াস, যাকে বলার তাকে বললে কি হয়? তোকে কি বলবো, তোর ভাইও তোর চাইতে আরো বেশি। কোনো দিন আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি জানি তোর ভাই আমাকে খুব ভালোবাসে। আমি তার চোখ পড়তে পারি। আমার খুব খারাপ সময়েও তাকে আমার পাশে পেয়েছি, এর চাইতে আর বেশি কিছু চাই না। রিপ কথা কেড়ে নেয় মুনার মুখ থেকে, বলে, তোমাকে কিছু বলে না তবুও তুমি পড়তে পারো? ঈশ্বরও তো পারার কথা, সে পারে না কেন? মুনা হকচকিয়ে যায় রিপের এমন প্রশ্নে, বলে, আরে থুর, তুই শুধু ইস্যু ইস্যু কেন করিস? মেয়ে কি কম পড়েছে? তোর মতো ছেলের জন্য কত মেয়ে পড়ে আছে, তুই পড়ে আছিস সেই একটার জন্য। তার চাইতে বেশটাই ডিজার্ভ করিস তুই। রিপ পরীকে তার কোলে বসায়, বলে, আমি তো কখনোই বেশটা চাইনি, চাইও না। আমার ওই একজনকেই চাই। আমার কাছে ওই একজনই বেস্ট ছিল, আছে আর চিরকাল থাকবে। তুমি জানো আমি অন্য কারো কথা ভুলেও ভাবতে পারি না। ইস্যু কি করে পারবে? ইস্যু আমায় চায় না এ কথাটাই আমি বিশ্বাসী না। ইস্যু নিশ্চয়ই আমায় ভালোবাসে, হয়তো বলে না, আমি বলি না তাই। মোনা চুপ হয়ে শোনে, এক নিশ্চুপ প্রেমিকের অব্যক্ত অনুভূতি। আচ্ছা, রিকো কি তাকে এতটাই বিশ্বাস করে, এতটা ভালোবাসে? এভাবে তো কখনো ভেবে দেখা হয়নি। মোনা পরীর চুলগুলো সরিয়ে দেয় কপাল থেকে। রিপকে বলে, অত ভঙ্গিমা না করে বলে দে, নয়তো একদম বলবি না। অন্য কাউকে খুঁজে নে, নিজের কষ্ট আর বাড়াস না। রিপ অবাক হয় সামান্য, বলে, কষ্ট কেন বাড়বে? সে তো আমার ছিল, আছে আর থাকবে। অন্য কারো কথা দুজনের মাঝে কেন আসছে? আমি আসতেই দেব না কখনো, কখনোই না। মোনা পরীর দিকে হাত বাড়ায়, অন্য কিছু বলে না রিপকে। এই ছেলেটা যদি জানতে পারে তার ইস্যু আর তার নেই, তখন কি হবে? ছেলেটি কি জানে ইস্যু অন্য ছেলের জন্য নির্ঘুম রাত কাটায়?
ছেলেটি কি জানে ইসু অন্য কাউকে ভালোবাসে? ছেলেটি কি জানে ইসুর চোখের জল অন্য কারো নামে গড়ায়? সে কি জানে ইসু কবেই অন্য কারোর হয়ে গেছে? এত বড় অন্যায় যে হয়ে গেল তার সাথে, সে যখন জানবে তখন? পরি ঝাঁপ দিল মোনার কোলে। মোনা তাকে কোলে নিল। পরি মোনার চুল নিয়ে খেলা করতে লাগলো। টেনে টেনে চুলগুলো সামনে নিয়ে আসতে লাগলো। তারপর খিলখিল করে হাসতে লাগলো। যখনই রিককে দেখলো, লুটোপুটি দিয়ে মোনার গা বেয়ে নেমে পড়লো পরি। গুটি গুটি পায়ে ঢলতে ঢলতে গিয়ে দাঁড়ায় সোফার পেছনে। রিক তালহা বেগমের সাথে কথা বলে ফিরে তাকাতেই আর পরীকে দেখতে পেল না। আশপাশে দেখলো মোনা রান্নাঘরে চলে যায়। রিক কোনো এক চিন্তায় বিভোর। পরি সোফার পেছনে লুকিয়ে ডাক দিল, পাপ্পা। রিক চমকালো। সোফার পেছনে দেখার চেষ্টা করলো। পরীকে লুকোচুরি খেলতে দেখে সেও সোফার সামনে গুটি ছুটি মেরে বসে রইল। ডাক দিল, পরিমা। পরি খিলখিল করে হেসে দিল। দুহাত মুখ বরাবর দিয়ে বলল, না না না। রিক তার সামনে এসে বসলো। পরি দুহাত মুখ বরাবর দিয়ে বলল, না না। পরি একবার মুখ থেকে হাত সরায়। যখন দেখলো রিক সরাচ্ছে, তখন আবার মুখ ঢেকে ফেললো দুহাত দিয়ে। এভাবে চললো বেশ কিছুক্ষণ। রিক সরালে পরি দুহাত দিয়ে ঢেকে ফেলে, পরি সরালে রিক ঢেকে ফেলে। পরি খিলখিল করে হাসতে থাকে। তারপর ছোট ছোট পা ফেলে দৌড়ে পুরো ড্রয়িং রুমে। ডাকে, মিন্নি। রিক হাঁটে পরির পিছু পিছু। পরিও দৌড়ায়। খিলখিল করে হেসে হেসে ডাকে, পাপ্পা। রিক থেমে যায়, হাত বাড়িয়ে পরীকে ডাকে। পরি নান নান না বলে দৌড়ায়। রিক আবার হাসে। তালহা বেগম আর জহির মিয়া পরি আর রিকের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খায়। চাপা স্বভাবের রিক পরির জন্য বোধহয় হাসতে শিখেছে। ছেলের মুখে হাসি দেখে তালহা বেগম প্রশান্তি পায়। পরির সাথে দৌড়ায় না রিক, কারণ তাকে দেখলে পরি জোরে জোরে দৌড়াচ্ছে, পড়ে যেতে পারে তো। পরি তাও পিছু পিছু তাকিয়ে তাকিয়ে দৌড়ায়। রিক হাত বাড়িয়ে ডাকে, বাবার কোলে এসো মা। পরি মাথা নাড়ায়, সাথে সাথে চুলগুলোও নড়ে। মাথা হেলিয়ে দুলিয়ে পরি বলে, না না না। রিক এগিয়ে যায় পরির দিকে। পরি দৌড়াতে দৌড়াতে তালহা বেগমের পিছু গিয়ে দাঁড়ায়। তালহা বেগমের পা আঁকড়ে ধরে। রিক আবারও এগিয়ে যায়। পরি দৌড়ে জহির মিয়ার পা আঁকড়ে ধরে। রিক মেঝেতে হাঁটু গেড়ে বসে বলে, পরিমা, পাপা টায়ার্ড, আর দৌড়াবে না। পরি জহির মিয়ার পিছু থেকে গলা উঁচিয়ে দেখে রিককে, বলে, পাপ্পা দাত্তা। সবাই একসাথে হেসে ওঠে। রিক হাঁটু গেড়ে বসে থাকে। পরি রিকের বসে থাকা দেখে এক পা ফেলে রিকের দিকে এগিয়ে আসে। হাতের ছোট্ট মুঠি দিয়ে চুলগুলো সরায়। রিক হেসে হাত বাড়িয়ে দেয়। পরি চোখ পাকিয়ে তাকায় রিকের দিকে। ছোট্ট ছোট্ট পা ফেলে দৌড়ে যায়। রিকের গলা ধরে ঝুলে পড়ে। রিকের চোখের নিচে মুখে নাকে লালা লাগিয়ে দেয়। নাকে ছোট ছোট কামড় বসায়। চুলগুলো এলোমেলো করে দেয় এবং রিক হাসে। মেয়েকে একেবারে বুকের সাথে চেপে ধরে। ছোট্ট মুখটা আদর দিয়ে ভরিয়ে দেয়। কপালের চুলগুলো ছোট ছোট ক্লিপ দিয়ে আটকে দিয়ে কপালে চুমু আঁকে। পরি তার ছোট্ট ছোট্ট ঠোঁটগুলো দিয়ে রিকের গালে আদর দিতে দিতে উচ্চারণ করে বলে, পাপ্পা পাপ্পা। দূরে দাঁড়িয়ে দীপ বাবা মেয়ের ভালোবাসার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে। এই দৃশ্যগুলো থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতেই পারে না। মিনি উড়ে উড়ে বসে ঈশার ঘাড়ে। ডাকে, মিষ্টি। ঈশা মিনিকে তার হাতের তালুতে বসায়। বলে, মিনি ডক্টর কেমন আছে? মিনি টানা ছাপটে ডাকে, ডক্টর ডক্টর। ঈশা হাসে, বলে, ও তুমি তো আদি নামেই চেনো। এবার বলো তোমার আদি কেমন আছে? মিনি ডানা ছাপটায়, বলে, আদি আদি, মিস ইউ মিস ইউ। ঈশা মিনিকে ধরে সোজা হয়ে বসায়। বলে, এখানে তোমার আদি নেই মিনি। মিনি ডাকে, আদি আদি, মিস ইউ। ঈশা চেয়ার পেতে বসে। ছাদের নতুন রেলিং ঘেঁষে বসে পড়া চেয়ার পেতে। মিনি বসে রেলিং এর ওপর। ডাকে, মিষ্টি আদি। ঈশা ঘাড় ঘুরিয়ে তাকায় মিনির দিকে। বলে, মিষ্টি নয় মিনি, ডাকবে ইমি। মিনি ডানা ছাপটায়, ডাকে, ইমি আদি ইমি আদি। ঈশা হেসে ওঠে আওয়াজ করে। বলে, মিনি তোমার আদির কাছে যাবে? মিনি ডেকে ওঠে, যাবো যাবো। ঈশা হাসে, বলে, তোমাকে তোমার আদির কাছে পাঠিয়ে দেবো আমি। বলেই ঈশা হেসে ফেলল। কিছুক্ষণ পর মনে হলো পরি তো মিন্নিকে ছাড়া থাকতে পারবে না, তখন কি হবে? তার মধ্যে রিপের কোলে করে পরি চলে আসে। মিনিকে দেখে পরি গা বেয়ে নেমে পড়ে রিপের। ডাকে, মিন্নি। মিনি উড়ে যায় পরির কাছে। পরির কাঁধে বসতে পারে না, হাতেও বসতে পারে না। পরি হাত বাড়িয়ে ডাকে, মিন্নি। হাত দিয়ে কাঁধ দেখিয়ে দেয়, যার অর্থ কাঁধে বসো। মিনি বসে না। পরি ঠোঁট ফুলিয়ে হাত দেখিয়ে দেয়। মিনি তাও বসে না। যখন পরি কেঁদে দেবে তখনই মিনি এসে বসে হাতের তালুর ওপর। পরি তার ছোট্ট হাতে এত ভার সইতে পারে না, পড়ে যায় মিনি।
পরি হাত ছাড়তে ছাড়তে ডাকে, রিপ। রিপ আর ঈশা দুজনেই একসাথে হেসে ওঠে, বলে, ব্যথা পেয়েছে মা? পরি হাত ছাড়ে, ঝাড়তে ছাড়তে ঠোঁট ফুলিয়ে বলে, উফ। পড়ে যাওয়ায় মিনি ব্যথা পায়, পরির সাথে রাগ করে। রেগে পরির গালে ঠোকর দিয়ে উড়ে গিয়ে রেলিং এ বসে ডাকে, পরি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। পরি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। রেগে জোরে জোরে আওয়াজ করে ডাকে, রিপ। রিপ হাঁটু গেড়ে বসে বলে, কি? পরি গাল দেখিয়ে দেয়, বলে, উফ। ঈশা দৌড়ে যায়, ওড়না দিয়ে পরির মুখ মুছে দেয়, আদর করে দিয়ে পরির ভেজা গাল দেখিয়ে বলে, সা, দুঃখ, উফ। ঈশা হেসে ফোলানো ঠোঁট দুটো চেপে দেয় হাত দিয়ে, বলে, উফ। ঈশা রিপ হাসে, বলে, ইসু, তুইও ছোটবেলায় এমন ছিলি। কলেজ গেট পেরিয়ে বের হয়ে আসলো 3 বান্ধবী। ঈশা পানির বোতল বের করে গলা ভেজালো, বলল, বাড়ি ফিরতে হবে দোস্ত। অর্পি জেদ ধরে বলল, রোজ রোজ এত অজুহাত না দেখাতে বারণ করেছি ঈশা, আজকের দিনটা ছেড়ে দে না। ঈশা ক্লান্ত হয়ে বলল, এসব ফুচকা টুচকা আমার ভালো লাগে না অর্পি। এই নীরু, কিছু বল না। নীরা হাসে, বলে, আমি নাই বাপু, আমাকে কিছু বলিস না। অর্পি লম্বা লম্বা পা ফেলে হাঁটে, বলে, ঠিক আছে চলে যা তোরা, আমি একাই খাবো। ঈশা দৌড়ে যায়, বলে, এই অর্পি, রাগিস কেন, যাবো তো। অর্পি হাসে, দেখায় না তবে, বলে, কে যেতে বলেছে, আমি বলছি না কিন্তু। ঈশা আর নীরা একসাথে হাসে, বলে, কেউ বলেনি, আমরা এমনি এমনি যাচ্ছি। তিনজনই হঠাৎ একসাথে হেসে ওঠে। ফুচকার দোকানে চলে যায় তিনজন। অর্পি দোকানদারকে বলে, মামা বেশি ঝাল, বেশি টক কিন্তু। ঈশা চমকে ওঠে, বলে, এই, আমি বেশি ঝাল খেতে পারি না, কম দিতে বল, না হলে আমি খাবো না। অর্পি হাসে, বলে, ঝাল খেলে ভালো, ঝাল না খেলে ভোঁতা থেকে যাবি আজীবন। নীরা মাথা চুলকিয়ে বলে, এটা কেমন লজিক রে দোস্ত? অর্পি হেসে বলে, এমনটা আমার ঠাম্মা বলে, ঝাল খেলে নাকি ভোঁতা মুখ ধারালো হয়। অর্পির কথায় হো হো করে হেসে ওঠে নীরা আর ঈশা। প্লেট হাতে নিয়ে ভয়ে ভয়ে মুখে দেয় ঈশা, না তেমন ঝাল নেই। অর্পি বলে, কি রে, ঝাল কেমন? ঈশা মাথা নেড়ে বলে, ঠিক আছে। নীরা বলল, আমি ঝাল খেতে পারি, এর চাইতেও বেশি ঝাল ধরেও খেতে পারবো। প্রথমে কোনো প্রতিক্রিয়া বোঝা গেল না, খেতে খেতে ঈশা থেমে গেল। গালি দেওয়া ফুচকা আর গিলতে পারল না, চিবাতেও পারল না, মাথার রগ যেন দপ্তপানি শুরু করে দিল। সে চেপে রাখলো, কাউকে বুঝতেই দিল না তার ঝাল লাগছে, এতটা সহ্য শক্তি তার। চোখ দুটো যেন তার জ্বলছে জলজল করে, জলজল করে, সাথে বুকটাও, কানটাও। সে পাশে থাকা বেঞ্চে বসে পড়ে আস্তে করে, এদিক ওদিক তাকিয়ে ঝাল নিবারণের চেষ্টায় রত। ফোন কানের নিচে, ছেলেটি বিরক্ত হয়ে ফোনের ওপাশের মেয়েটিকে বলে, আইমি, এসব ফুটপাতের খাবার তোমার পছন্দ? ফোনের ওপাশের মেয়েটি হাসে, ফুটপাতের কেন বলছো? আমি শুধু সেই দোকানের ফুচকা খাই, অন্য দোকানের গুলো খাই না। কেন খাই সেটা নিশ্চয়ই বুঝেছো। আদি ফোন কানে রেখে বলে, মামা, ফুচকা এই বক্সে দেবেন তো, ঝাল কম দেবেন। আইমি ওপাশ থেকে বলে, না আদি, বেশি ঝাল, টক বেশি, প্লিজ প্লিজ। আদি বারণ করে, না আইমি, তুমি অত ঝাল সইতে পারবে না, জেদ করো না। আইমির কণ্ঠস্বর নরম করে বলে, আচ্ছা। আদি হেসে দেয়, বলে, এই এমি, রাগ করেছো? আইমি বলে, না না, রাগ করিনি। আদি হাসে, বলে, আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হবে, বেশি বেশি ঝাল হবে। আইমি হেসে দেয়, বলে, মেনি মেনি থ্যাঙ্কস আদি। আদি মাথা চুলকায়, বলে, ইমির কথা কি করে ইগনোর করতে পারে আদি? ইমি যা বলবে আদি তাই করবে, আদি তো ইমির জন্যই। নীরা অর্পির হাসির আওয়াজের কারণে আদি ফোনটা রেখে দেয়। পকেটে ফোন ঢুকিয়ে রেখে বাম পাশে তাকাতেই চোখ পড়ে একটি মেয়ের দিকে। মেয়েটি পায়ের আঙুল দিয়ে মাটিতে আঁকিমুখি করছে, জুতো জোড়া খুলে ফেলেছে, মাথা নিচু করে চোখ বন্ধ করছে, আবার চোখ খুলছে। ফুচকার অর্ধেক খাওয়া প্লেটটি পাশে রাখা। আদি ভ্রু কুঁচকে তাকায় ঈশার দিকে, মেয়েটি এমন কেন করছে? নীরা অর্পি ছুটে গেল ঈশার দিকে। ঈশা মুখ তুলে তাকায়, নীরা অর্পি ভড়কে গেল। অর্পি ভয় পেল, ঝাল কি বেশি হয়েছে ঈশা? ঈশার পুরো মুখ ঘেমে যায়। সে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে দাঁড়িয়ে পড়ল। নীরা অর্পিকে বলল, তোরা ধীরে সুস্থে আয় দোস্ত, আমাকে যেতে হবে, তোরা খেয়ে নে। অর্পি বোতলে গিয়ে দেয়, ঈশা নেয় না। নীরা অবাক হয়ে বলে, দেখ চোখ দিয়ে কিভাবে পানি পড়ছে, পানিটা খা, একটু বস, তারপর না হয়। ঈশা তাড়াতাড়ি পুরো মুখ মুছে নেয়, বলে, ওই ঝাল লাগলে একটু একটু এমন হয়, চিন্তা করিস না, আমি আসি, তোরা সাবধানে থাকিস। নীরা অর্পি হতভম্ব হয়ে তাকায় ঈশার দিকে, এই মেয়েটা কি, পানিও খেলো না? ঈশা লম্বা লম্বা পা ফেলে হাঁটলো, কারো কথাই শুনল না। পুরো মুখ আবার ঘেমে উঠল। কারো দৌড়ে আসার আওয়াজ শোনা গেল পেছনে। টিস্যু এগিয়ে দিল আদি, বলল, মুখ মুছে নিন। ঈশা দাঁড়ায় না, টিস্যুটাও নেয় না, লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগে। আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজতে লাগে, রিক্সাও পায় না। আদি গাড়িতে উঠে বসে বলল,
ঈশার সামনে গিয়ে বলল, উঠে বসুন। ঈশা দাঁড়ায় না তারপরও। আদি অবাক হয়, এ মেয়েটি কি তার কথা শুনতে পাচ্ছে না? আদি গাড়ির হর্ন বাজায়, বলে, কি সমস্যা, উঠতে বলেছি তো। ঈশা জবাব দেয় না। হাঁটতে হাঁটতে হঠাৎই থেমে যায়, দাঁড়িয়ে পড়ে। আদি তাকে কথা শোনায়, পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি খেয়ে উঠে বসুন, এত রং তামাশা ভালো লাগে না। বন্ধুর বোন, তাই হেল্প করছি, এখন রিক্সা পাওয়াটা টাফ, উঠুন। ঈশা কিছুটা দূরে দৃষ্টি নিক্ষেপ করে। কালো গাড়ি থেকে মাথা বের করে তাকালো কেউ তার দিকে। তার ভয়ে বুক কেঁপে উঠল, কানে বেজে উঠল একটি ডাক, আম্মা। চোখে ভেসে উঠল খিলখিল করে হাসা একটি মুখ। তার চোয়াল শক্ত হয়ে এলো। কালো গাড়িটির ভেতর বসা লোকটি তাকে সতর্কবাণী দিল। আদির মাথায় রাগ চড়ে বসে। সে রেগে গর্জন করে বলে, উঠবেন কি উঠবেন না? আপনার সাথে আমার কথা আছে, উঠুন। ঈশা রক্তিম চোখে তাকায় আদির দিকে। রোশানলে দগ্ধ হয়ে চেঁচিয়ে উঠে বলে, কি চাই আপনার? এত নির্লজ্জ মানুষ আমি জীবনেও দেখিনি। আপনাদের মতো মানুষকে আমি ঘৃণা করি। নির্লজ্জ কোথাকার। একা পেয়ে যা ইচ্ছে তাই করতে ইচ্ছে করছে, তাই না? নেক্সট টাইম থেকে এভাবে পিছু নিলে খুব খারাপ হবে। পাবলিক ডেকে এনে মেরে রাস্তায় ফেলে রাখবো। লজ্জা হয় না? বারবার বলছি, কিন্তু আপনি আমার কথা শুনছেন না। এত নির্লজ্জ বেহায়া মানুষও হয়? ঘৃণা হয় আমার, ছি। আদি হতভম্ব হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। এই মেয়েটা তাকে নির্লজ্জ বলল? সে নির্লজ্জ? এত বড় দুঃসাহস! ঈশা হাঁপিয়ে ওঠে, ঘন ঘন শ্বাস নেয়। গাড়ির সিটে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে বলে, আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে আমার সহ্য হয় না। আপনার সাথে আমার কি? কে হন আপনি আমার? লজ্জা থাকলে আর কখনো আমার সামনে আসবেন না আপনি। খালি রিক্সা দেখে যেতে চায় ঈশা, দৌড়ে যায়, রিক্সাতে উঠে বসে। বলে, মামা একটু তাড়াতাড়ি যান। তার গলার কণ্ঠস্বর ক্ষীণ। রিক্সা চালক অবাক হয়ে রিক্সা চালাতে মনোযোগ দেয়। রক্ত টকবক করে ওঠে আদির মাথায়। সে গাড়ি ঘুরিয়ে নেয়। গাড়ি চালায় খুব জোরে। মাঝ রাস্তায় যেতে না যেতেই গাড়ি থামায়। ফোন রিসিভ করে কানে দেয়। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, আদি, ফুচকা নিয়েছো? কোথায় তুমি? আদি ফোন কানে নিয়ে বসে থাকে। মারাত্মক ভুল হয়ে গেছে, বক্সটা সে নিতেই ভুলে গেছে। রিক্সায় বসা ঈশা ডুকরে কেঁদে ওঠে। এসব আর তার সহ্য হচ্ছে না। আর কত ভয়ে ভয়ে দিন কাটাবে সে? আর কত সহ্য করবে এসব অন্যায়? ফোন বেজে ওঠে তার। ফোন কানে দেওয়ার সাথে সাথে কানে বেজে ওঠে, গ্রেট, দারুণ কাজ করেছো, মনে থাকে যেন। ঈশা ঘৃণা সহিত ফোনটা কেটে দেয়। কোনো মতে বাসায় পৌঁছে যায়। সামনে এসে পড়া ছেলেটিকে দেখে হামলে পড়ে। রিপ কিছু বুঝে ওঠার আগে ঈশা চাপটে জড়িয়ে ধরে তাকে। সে অবাক হয়ে বলে, কি হয়েছে ইস্যু? কাঁদতে কাঁদতে ভিজিয়ে দেয় রিপের বুক। এলোমেলো ভাবে বলে, রিপদা, আমি আবারও অন্যায় করেছি, আবারও নিজের ক্ষতি করেছি। আমি নিজ হাতে আমার আপনজনদের দূরে ঠেলে দিয়েছি। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই রিপদা। আমার কপালে কেন সুখ সয় না? আমার কি দোষ? আমার কি ভালো থাকতে ইচ্ছে করে না? আমারও তো সুখে থাকতে ইচ্ছে করে। আমার আর ভালো লাগছে না এসব, একটুও ভালো লাগছে না। ঈশার কান্নার আওয়াজ শুনে বসে থাকা পরি কেঁদে ওঠে। ডাকে, আম্মা, রিপ কিছুই বুঝে উঠতে পারে না। শুধু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তোকে ভালো রাখবো, তুই ভালো থাকবি, কাঁদিস না আর। আমাকে বল, কে কি বলেছে? পরি কেঁদে ওঠে ভ্যাঁ ভ্যাঁ করে। ঈশা ছেড়ে দেয় রিপকে। পরির সামনাসামনি গিয়ে বসে। পরি ভয়ে ভয়ে তাকায় ঈশার দিকে। তার পরপরই ঈশার গলা জড়িয়ে ধরে, গালের সাথে গাল লাগিয়ে রাখে কিছুক্ষণ। তারপর ঈশার গাল ভিজিয়ে দিয়ে ডাকে, আম্মা। ঈশার চোখে জল ছেড়ে দেয়। শক্ত করে বুকে জড়িয়ে ধরে, বুকের সাথে চেপে ধরে এই ছোট্ট মেয়েটিকে, যে তার সন্তান, তার একমাত্র মেয়ে, তার আর ডক্টরের ভালোবাসার প্রতীক। সে পারেনি নিজের সন্তানকে নিজের কাছে রাখতে। সে ভালোর জন্য দূরে ঠেলে দিয়েছে নিজের মেয়েকে। সে আজ মা ডাকে অন্য কাউকে, বাবা ডাকে অন্য কাউকে। তার খুব কষ্ট হয়, তখন খুব কষ্ট হয়। তার খুব করে বলতে ইচ্ছে হয়, এই মা, তুই শুধু আমাকেই মা ডাকবি। তোর বাবা আছে, ডক্টর আদি চৌধুরী তোর বাবা, আমি তোর মা। আমাকে একটিবার মা বলে ডাক, শুধু একটিবার। আদি গাড়ি চালায় ফুল স্পিডে। চৌধুরী বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। ধীর পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আলিয়া দৌড়ে আসে, তাকে দেখে বলে, আজকে আদি ইমির বাসায় যাওয়ার কথা ছিল না? যাওনি? শপিং এ যাবে বলেছিলে তো। আদি পুরোটা সময় চুপ থাকে, কিছু বলার প্রয়োজন মনে করে না। কি বলবে সে? সে আজ একটা বাইরের মেয়ের কাছ থেকে অপমানিত হয়ে এসেছে। এই মেয়েটা তাকে নির্লজ্জ বলল, তাকে বেহায়া বলল। এত এত কথা তাকে বোধ হয় আজ অব্দি কেউ শোনায়নি। কিন্তু তারপরও সে ভয়ঙ্কর ভাবে রেগে যেতে পারছে না। কিসের এত দিমাগ মেয়েটির? মেয়েটির এমন কি আছে যার জন্য আদি চৌধুরী অমন একটা মেয়ের জন্য পাগল হয়ে যাবে, তার পেছনে ঘুরঘুর করবে? এই প্রশ্নগুলোর উত্তর তো আদি নিজের কাছেও নেই। সে নিজের রুমে চলে গেল। আলিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আদি এত চুপ কেন? রুমে ঢুকে সে বিছানায় বসলো।
কি থেকে কি হয়ে গেল সে বুঝে উঠতে পারছে না। মেয়েটাকে তো সাহায্য করতে গিয়েছিল, এত এত কথা শোনানোর মানেটা কি? আদি মেয়েটার চাইতে নিজের ওপর বেশি রেগে যাচ্ছে। সেই কেন তখন মেয়েটাকে দুটো কথা শোনাতে পারেনি? বিছানার এক পাশে বসানো পুতুলটি, তাতে চোখ পড়লো আদির। সে হাত দিয়ে টেনে সেটিকে তার সামনে বসালো। অনেকক্ষণ সময় নিয়ে সেটিকে দেখলো। হঠাৎ তার কিছু একটা মনে পড়ে যায়। সে দ্রুতগতিতে তার ওয়ারড্রোবের কাছে গেল, অ্যালবামটি হাতে নিয়ে পৃষ্ঠা উল্টালো। ছবি ছাড়া সে যখন কিচ্ছু পেল না, তখন ছবিগুলোর দিকে চোখ গেল। ছবিতে থাকা মেয়েটির মাথা তার কাঁধে, বাহু জড়িয়ে কি সুন্দর করে মেয়েটি হাসছে। এটি ইমি। আদি এই ছবিটা অ্যালবাম থেকে খুলে নেয়। হাসি মাখা মুখটির দিকে সে চেয়ে থাকে। ইমি সুন্দর, অপূর্ব সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর সে, কিন্তু এই সুন্দর কোনোভাবেই আকৃষ্ট করছে না আদিকে। সে কেন চেষ্টা করে মুগ্ধ হতে পারছে না, দৃষ্টি স্থির রাখতে পারছে না? এত বিব্রতবোধ কেন? কেন এত আড়ষ্টতা? ছবিটা খানিকক্ষণ দেখেছে, রাখতে চায়। চোখে পড়ে যায় আরো একটি চিরকুট। ছবির নিচেও চিরকুট। আদি তাড়াহুড়ো করে সামান্য উত্তেজিত হয়ে বের করে সেই চিরকুট। ভাঁজ খুলে গুটি গুটি হাতের সেই লেখাগুলো চোখে পড়ে। তাতে লেখা, মিষ্টির জন্য টেডি বিয়ার এনেছেন তো ডক্টর? আদির অবাক হয়ে পুতুলটির দিকে তাকায়। এটির কথা তো কেউ বলেনি। মিষ্টি। বাকি ছবিগুলোর ভাঁজে আরো চিরকুট পাওয়ার আশায় আদি সব ছবিগুলো বের করে। তার অনুমান ঠিকই হয়। একটি একটি চিরকুট বেরিয়ে আসে ছবির নিচ থেকে। চাপা উত্তেজনা কাজ করে আদির মধ্যে। একটি একটি চিরকুট হাতে নিয়ে সে চোখ বুলায়। ডক্টর, আপনি যদি সত্যিই মিষ্টির খোঁজ পেতে চান, তাহলে এক মন কেমনের বৃষ্টিতে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়াবেন, কিংবা বকুলতলায়। কোনো না কোনোভাবে হয়তো মিষ্টির সাথে দেখা হবে, কিংবা আপনি তাকে অনুভব করতে পারবেন। আদি কোনো কিছু ভেবে উঠতে পারছে না। উত্তেজনা তার তীব্র থেকে তীব্রতর হয়। কিন্তু আবারও চোখ বুলায়। আপনি কি এখন আর পায়েস খান না ডক্টর? শুনেছি আপনি নাকি মিষ্টি ভালোবাসতেন না, ঝাল খেতে পছন্দ করতেন। মিষ্টির সাথে সাথে মিষ্টি খাওয়া ভুলে গেছেন নাকি আপনি? তাহলে সেই সময় কেন এত ভালোবেসেছিলেন ডক্টর? এটা কি সত্যিই ভালোবাসা ছিল, নাকি এই অসহায় মেয়েটিকে ফাঁদে ফেলেছেন? ভালোবাসার লোক দেখিয়ে আপনি আমার সাথে অন্যায় করেননি তো? আদির হাত কেঁপে ওঠে। সে ঘন ঘন শ্বাস নেয়, বিড়বিড় করে উচ্চারণ করে, অন্যায় কেন হবে? আমি তো সত্যিই ভালোবেসেছি। কিন্তু মিষ্টি যদি এতই ডক্টরকে ভালোবাসে, তাহলে সে অন্য কারোর সাথে সংসার, অন্য কাউকে বিয়ে? না, সে তো অনেক আগে থেকেই বিবাহিত ছিল। তাহলে ভালোবাসার প্রশ্ন কেন আসছে? একটা বিবাহিত মেয়েকে কি করে মা আর বাবা তাকে মিথ্যে বলেনি তো? প্রশ্ন ঘুরপাক খায় আদির মাথায়। সে আবার চিরকুটগুলোতে চোখ বুলায়। আপনি জানেন ডক্টর, আমার প্রত্যেকটা রাত নির্ঘুম কাটে, কারণ হুট করে কেউ একজন আমার মাথার ছোট্ট বালিশে এসে মাথা রাখে না, বলে না, মিষ্টি আমিও এভাবে ঘুমোই। তার উষ্ণ নিঃশ্বাসের আওয়াজ তো আমার ঘুমের ওষুধ ছিল। ওষুধটা নেই, আমার চোখে ঘুমও নেই। কেউ আচমকা ঘুমের মাঝে আমাকে বুকে টেনে নেয় না। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে কেউ বলে না, মিষ্টি তুমি এভাবে ঘুমাও, এটা তোমার পানিশ। কারো উষ্ণ চুম্বন, ঢেউ খেলে না আমার কপালে। আমার ঘুম আসে না ডক্টর, আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনাকে দূরে ঠেলে দেওয়ার শাস্তি আমি পাচ্ছি, প্রতিনিয়ত পাচ্ছি। এই দেখুন না, আপনি চলে গিয়েছেন মাত্র কয়েকদিন হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি আপনাকে কতদিন দেখিনি, কতকাল দেখিনি, কতকাল ছুঁইনি। আপনার রাগগুলোকে খুব মিস করি ডক্টর, আপনার অভিমানী চোখগুলোকে খুব মিস করি। আপনার মুখের মিষ্টি ডাকটাকে আমি খুব 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 মিস করি। আপনার মুখের সেই ভালোবাসি শব্দটাকেও খুব মিস করি। আমি আপনাকে খুব খুব মিস করছি ডক্টর। আপনার কি মনে পড়ে না মিষ্টিকে? এ কেমন শাস্তি ডক্টর, আমার কষ্ট হয়, কষ্ট হচ্ছে। আপনি কি কখনো ছুটে আসবেন না এই মিষ্টির কষ্টগুলো লাঘব করে দিতে? ভালোবাসি শব্দটা কি শুধু মুখের ছিল? কখনো কি ভালোবাসেননি আমায়? আদির মনে হলো এই চিরকুটের লেখা শেষ না হলেই ভালো হতো। বাকি চিরকুটগুলো আজ সে আর পড়বে না। সেগুলো সে খুব যত্ন করে রেখে দিল অ্যালবামের পাতায়। এত আবেগ ভালোবাসা মেশানো কথাগুলো মিষ্টি লিখলো ডক্টরের উদ্দেশ্যে। প্রশ্নও ছুঁড়ল, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কোনো অপশনই রাখলো না। আদি চিন্তিত ভঙ্গিতে বসে থাকে অনেকক্ষণ। আচ্ছা, যদি উত্তর দেওয়ার অপশন থাকতো, যদি চিরকুট মিষ্টির কাছে পাঠানো যেত, সে কি লিখে পাঠাতো? আদির চাপা উত্তেজনা বেড়ে যায়। সে খাতা কলম নিয়ে বসে, গুটি গুটি হাতে লিখে ফেলল, ডক্টর আপনাকে আজও ভালোবাসে মিষ্টি। পরক্ষণে নিজের হাতের লেখা দেখে সে নিজেই চমকে যায়। এটা কি লিখলো সে? যদি ইমি এসব দেখতো তখন? ভেতর থেকে বিদ্বেষী সত্তার তিক্ত কথা বেরিয়ে এলো। এসব কি উল্টোপাল্টা লিখছো আদি? তোমার জীবনে ইমিই সত্যি, ইমিই শুরু, ইমিই শেষ। তুমি ইমিকেই ভালোবাসো? আদি মাথা জাগায়, বলে, হ্যাঁ, আমি ইমিকেই ভালোবাসি, অন্য কাউকে না। আফাজ আহমেদের সম্বিত ফিরল দরজার করাঘাতে। চোখের চশমা ঠিক করে তিনি দরজা খুলতে গেলেন। আইমিকে হঠাৎ এত রাতে নিজের রুমে আসতে দেখে তিনি ভড়কে গেলেন। উদ্গ্রীব হয়ে বললেন, কোনো সমস্যা হয়েছে মা?
আইমের চোখ শান্ত। সে হেসে বলে, এমনি কি আসতে পারি না বাবা। আফাজ আহমেদ গিয়ে বিছানায় বসেন। বলেন, আই হঠাৎ কি মনে করে, ডক্টর নাকি বিজি নাকি? আইমি হাসে, বলে, না কিছুক্ষণ আগেই তো কথা হলো, ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ গল্প করে যাই। ও এই কথা, চেয়ার পেতে বস। আইমি চেয়ার নেয় না, মেঝেতে হাঁটু ভেঙে বাবার কোলে মাথা রেখে বসে। আফাজ আহমেদ ভড়কে যান মেয়ের এমন কাণ্ডে, তার কষ্ট হয়। আইমের যখনই মা বোনের কথা মনে পড়ে তখনই সে বাবার কাছে আসে। আজও কি তার মা বোনের কথা মনে পড়ছে? আফাজ আহমেদ ভয়ে ভয়ে ডাকে, ইমি। আইমি মাথা তুলে তাকায়, বলে, বলো বাবা। আফাজ আহমেদ মুখে হাত বুলিয়ে দেন, বলে, মা বোনের কথা মনে পড়ছে। চেহারা দেখে নিজের ভেতরের কষ্টগুলো বুঝে ফেলায় আইমির গাল বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ে। সে ঝরঝর করে কেঁদে ডাকে, বাবা। আফাজ আহমেদ অশ্রুসিক্ত নয়নে হাসে, বলে, আমি তোর বাবা, তোর কষ্টগুলো খুব করে অনুভব করতে পারি। আইমি ডুকরে কেঁদে উঠে বলে, মা আর বোন থাকলে আমাদের বাড়িটা পরিপূর্ণ থাকতো, তাই না বাবা? আমার বিয়ে শুনে তারা কত খুশি হতো, বোনটাও কত খুশি হতো। তুমি জানো, আমার মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে, খুব কষ্ট হয় বাবা। পৃথিবীতে কেউ সুখী নয়, আমিও সুখী নয়। আমার মা নেই, একটা ভাই বোন নেই। এই একাকিত্ব আমার আর ভালো লাগে না। মা বোন যদি আবারও ফিরে আসতো, আইমান যদি থাকতো, আমাকে আপু বলে ডাকতো, সারাক্ষণ আমার সাথে সাথে থাকতো। আফাজ কান্না হাসিতে ভাসে, বলে, যা কখনোই হওয়ার নয় তা নিয়ে কেন এত ভাবছিস? তোর কেন একা লাগবে? আমি তো আছি। সবচেয়ে বড় কথা, আদি আছে। তোর পৃথিবীটা তাকে ঘিরে হওয়া উচিত, তুই একা কোথায়? আইমি বাবার দিকে তাকিয়ে বলে, আদি কি সত্যিই আছে বাবা? যদি সে থাকে তাহলে আমি তার চোখে আমাকে কেন দেখি না? তার মুগ্ধ চাহনি কেন দেখতে পাই না? তার চোখে আমি আমার জন্য শুধু বন্ধুত্বটা দেখতে পাই, ভালোবাসা নয়। আদি যদি নিজের ওপর চাপিয়ে দেয় একটাই কথা, সে আমাকে ভালোবাসে। সে সত্যিটা তো এটাই যে সে আমাকে কখনো ভালোবাসেনি, না বাসে আর না বাসবে। ওর চাওয়া ও নিজেই বুঝে উঠতে পারছে না। আমি এখন কি করব বাবা? আদিকে তো আমি সত্যিই ভালোবাসি। যদি কোনোদিন আমি নিশ্চিত হয়ে যাই আদি আমাকে ভালোবাসে না, তখন তখন আমি কোথায় যাব? কার কাছে যাব? আদি সারাক্ষণ জোপে চাই সে আমাকে ভালোবাসে, কিন্তু তার মন বলে না এই কথা। আমি তাকে ভালোবাসি তো, তাই বুঝতে পারি। সে অন্যের কাছ থেকে নিজেকে লুকানোর জন্য বলে বেড়ায় আমাকে ভালোবাসে, কিন্তু সে কে বাবা? যাকে সে শুরু থেকে ভালোবাসে, এখনো বাসে, তাকেই ভালোবাসবে। ইমিকে কখনো নয়। আমি তো ভালো লাগা বন্ধু। আফাজ আহমেদ মনোযোগ দিয়ে আইমের কথা শোনে, বলে, এসব তুই কি বলছিস ইমি? আদি শুধু তোকেই ভালোবাসে, অন্য কেউ কে হবে? আদি তো তোকে ছাড়া কারোর সাথেই মিশে না। আদি তোকেই চাই, তুই ওকে বুঝতে পারছিস না। আমি ওকে বুঝতে পারি বাবা। ও নিজেই নিজেকে বুঝতে পারে না। ও নিজে কি চায় সেটাই বুঝতে পারে না। ও নিজেকে নিজে পড়তে পারে না। কিন্তু আদি তো তোকেই বিয়ে করবে বলেছে, অন্য কাউকে তো নয়। প্রশ্নই আসে না। আইনি হাসে, বলে, ও আমাকে, তাই আমিও করছি। আমি ওকে ভালোবাসি বাবা। ও যা বলছে তাই আমি মেনে নিচ্ছি, কারণ আমি ওকে হারাতে চাই না। আমার খুব ভয় হয় বিয়ের পর যদি আমি বুঝতে পারি সে অন্য কাউকে ভালোবাসে, তখন আমি কি করব? ও কখনো বলবে না সত্যিটা আমায়, কিন্তু নিজে ধুকে ধুকে মরবে। আমায় ও মন থেকে মেনে নিতে পারবে না, কখনো পারবে না। আফাজ আহমেদ চিন্তায় পড়ে যান। এসব কি বলছি ইমি? আইমি বেরিয়ে যায় রুম থেকে। নিজের রুমের দিকে এগোই, তার কানে বাজে, যে কোনো কিছুতেই আমার তোমাকে চাই ইমি। আমার পাশে আমি সবসময় তোমাকে চাই, আমার ভালো সময়েও, আমার খারাপ সময়েও। আমার হাসিও তোমাকে চাই, কিন্তু আমার মন খারাপের দিনগুলোতে আমি তোমাকে পাশে রাখতে পারবো না ইমি, কারণ এই মন খারাপগুলো আমার একান্ত ব্যক্তিগত। আমার মন খারাপের সময় আমি তোমাকে পাশে এ কারণেই চাই না, কারণ তুমি কষ্ট পাবে, আর আদি কখনো ইমির কষ্ট সহ্য করতে পারবে না। কিন্তু আমার অজান্তে তুমি আমার মন খারাপের সময় আমার পাশে চলে এসো। আমি ব্যথিত হই ইমি, আমার কষ্ট হয়। তুমি থেকো আমার বন্ধু হয়ে, আমার ছায়া হয়ে, আমার ঢাল হয়ে, আমার জীবন সঙ্গী হয়ে। আমি তোমাকে খুব ভালো রাখবো, খুব সুখে রাখবো আমি তোমাকে। কিন্তু এই ভালোবাসা নামক শব্দটা তোমার থেকে উচ্চারিত হোক, আমারটা খাঁচাই বন্দী থাকুক। কোনোদিন যদি মনে হয় ওই খাঁচার দরজা তুমি খুলতে পারবে, সেদিন আমার পক্ষ থেকে সত্যি সত্যি উচ্চারিত হবে যে আমি তোমাকে ভালোবাসি। আমি তো সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো না সেই কথা, বিশ্বাস করতে চাও না। কেন করতে চাও না সেটা আমি জানি না। কোনোদিন যদি সে কারণ তুমি খুঁজে পাও, আমায় বলো প্লিজ ইমি। আমিও জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই তোমার কথাগুলো। আইমের চোখে জল গড়াই। আদি কি কখনো কোনোভাবে মিষ্টিকে ভালোবাসে? না, সে কি করে হতে পারে? আদি তো তখন মানসিক ভারসাম্যহীন ছিল। মিষ্টির আগে, ইমির আগে যদি কেউ থেকে থাকে, সেই আদির ভালোবাসা। কিন্তু সেটা কে? তার কাছ থেকে আদি কেন নিজেকে লুকায়? সে কোন মন কেমনের বৃষ্টি?
সেই বৃষ্টির কোথায় হয়, কার কাছে গিয়ে রয়, কোথায় থেমে যায়, কোথায় শুরু আর কোথায় শেষ। নিচে হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পায় ঈশা। এই ভর সন্ধ্যায় কারা আসর জমালো? রিপ তার গলার আওয়াজ শোনা যাচ্ছে, আর একটি পরিচিত গলার আওয়াজ শোনা যাচ্ছে। ঈশা হাতের চিরুনি টেবিলে রেখে চুলগুলো কোনো মতে হাত খোপা করে রাখে। পরি মেঝেতে বসা খেলছিল মিনির সাথে। মিনিকে অদৃশ্য কিছু খাইয়ে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। ছোট্ট ছোট্ট আওয়াজ করে ডাকছে, মিন্নি মাম। মিনি লাফিয়ে লাফিয়ে ডাকে, মাম। পরি ছোট একটি প্লাস্টিকের গ্লাস বাড়িয়ে দিয়ে মিনিকে বলে, মিন্নি মাম। মিনি গ্লাসটাতে ঠোকর দেয়। পরি খিলখিল করে হাসে। হাতের বাটি থেকে মুনা যেভাবে ওকে খাওয়ায়, সেভাবে অদৃশ্য কিছু একটি আঙুলের মুঠোয় ধরে মিনিকে বলে, মিনি আম। মিনি তার ছোট্ট হাতে সামান্য ঠোকর দেয়। পরি তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। হাত ছাড়তে ছাড়তে মিনিকে মারতে চায়। আওয়াজ করে বলে, উফ। মিনি আরেকটা ঠোকর দিয়ে উড়ে যায়। পরি কাঁদে না। ঈশার দিকে টলমলে চোখের পানি নিয়ে তাকিয়ে থাকে। ঈশা যেতে যেতে থেমে যায়। পরি ঠোঁট বাঁকায়, হাতটা দেখিয়ে বলে, ফিপি দুঃখ। ঈশা আদর করে বলে, মিনি দুঃখ দিয়েছে? পরি মাথা নাড়ায়। ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে ঈশার দিকে হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। ঈশা বলে, কিন্তু আমি তো নিচে যাচ্ছি পরি, তোমাকে কি করে নেব? এখানে খেলা করো, আমি এক্ষুনি আসছি। পরি আরো জোরে জোরে কাঁদে, যেন তাকে কে মেরেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল বানিয়ে ফেলে। ঈশা তা দেখে খুব হাসে। পরি আবারও হাত বাড়িয়ে দেয় ঈশার দিকে। ঈশা তারপরও কোলে নেয় না। গলার স্বর উঁচু করে ডাকে, ভাবি তোমার মেয়ে কাঁদছে, নিয়ে যাও। মুনা দৌড়ে আসে, ব্যস্ত হয়ে পরীকে কোলে নিয়ে বলে, তোর বর্দা আছে আর তুই ওকে কাঁদাচ্ছিস? ঈশা চুপ থাকে। পরি গাল জড়িয়ে ধরে মুনার। কাঁদতে কাঁদতে হিচকি তুলে মাথা তুলে মোনাকে আঙুল দিয়ে ঈশাকে দেখিয়ে বলে, মাম্মা ফিপি। মোনা বলে, ফিপি মেরেছে? তারপর ঈশা চুপ থাকে। মোনা আবারও জিজ্ঞেস করে, ফিপি কি করেছে? পরি আঙুল দেখিয়ে দিয়ে বলে, দুঃখ। ঈশা আর চোখে তাকায় পরির দিকে, চোখ লাল করে তাকায়। মনে মনে খুব হাসে। পরি তার ধমক দেখে আরো জোরে কাঁদে। মোনার চুল টেনে ধরে, নখ দিয়ে মোনাকে আঁচড় দেয়। মোনার গালে গাল লাগিয়ে রাখে জোরে ঠেসে। মোনা হেসে কুটি কুটি হয়। এত রাগ মেয়েটার! ঈশা হেসে ওঠে। পরি চোখের কাছে গিয়ে হাত দেখিয়ে দিয়ে বলে, একটা দেব। পরি এবার পুরো রুম কাঁপিয়ে কেঁদে ওঠে। মোনা চিন্তিত হয়ে বলে ওঠে, কি হয়েছে আমার মায়ের? কে মেরেছে? পরি কাঁদে জোরে, আঙুল দেখিয়ে দেয় ঈশার দিকে। মোনার গালে কামড় লাগাতে যায়। মোনা হাসতে পরিকে সোজা করে তার দিকে তাকানোর জন্য চেষ্টা করে। পরি সর্বশক্তি দিয়ে চেপে যায় তার ঘাড়ের কাছে। কাঁদতে কাঁদতে ডাকে, ফিপ্পি। মিনি ডেকে ওঠে, মিষ্টি পরি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। ঈশা হাসে। পরিকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য মোনার পিছু পিছু গিয়ে দাঁড়ায়। হাত দেখে ফিসফিস করে বলে, খুব খুব মারবো। পরি হাত পা ছুঁড়ে দেয়। এবার গলা ফাটিয়ে কেঁদে ওঠে। মোনার মাথায় তার মাথা ঘন ঘন বাড়ি খাওয়ায়। মোনা নিজেও আঘাত পায়, পরিও আঘাত পায়। পরি কাঁদে জোরে জোরে। হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে পড়ে রিক। গম্ভীর কণ্ঠে বেশ রাগ নিয়ে উচ্চারণ করে, কি হয়েছে? মোনা ভড়কে যায়। আমতা আমতা করে বলে, ওই এমনি মিনির সাথে ঝগড়া করেছে। রিক উৎকণ্ঠিত গলায় বলে, আজ কি আবারও ঠোকর মেরেছে? ব্যথা পেয়েছে? রক্ত এসেছে নাকি? মোনা না না করে বলল, না না তেমন কিছু না। পরি রিকের গলার আওয়াজ শুনে মাথা তুলল। রিক পরে চোখ মুখ দেখে চোয়াল শক্ত করে মোনার দিকে তাকায়। মোনা মাথা নামিয়ে নিল, বলল, কাঁদলে ওর এমন হয়? রিক গর্জে উঠে বলে, তাহলে কাঁদাও কেন? পরি ঠোঁট বাঁকায়, গাল ফুলায়, নাক ফুলায়। টেনে টেনে ঠোঁট নিয়ে বলে, পাপ্পা দুঃখ।